ভোরের হালকা আলোয় ঘরটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। জানালার পর্দা হালকা ভেসে উঠেছে বাতাসের ছোঁয়ায়। আরহান চোখ মেলে তাকালো ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন 6টা 15। আরহান উঠে বসলো। পুরো রুমে একবার চোখ বুলিয়ে কোথাও কাউকে দেখতে পেল না। মাথা ঘামালো না বেশি। নিজের মতো ফ্রেশ হয়ে শরীরচর্চায় মনোযোগী হয়। এর মাঝে একবার ময়না এসে কফি দিয়ে গেছে। আরহান নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঈশানী সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে রান্নাঘরে। ছোট মাকে টুকিটাকি কাজে সাহায্য করছে। মিনারা বেগম না করলেও শোনেনি। ব্রেকফাস্ট সব তৈরি করেছে মিনারা বেগম। টেবিলে এগিয়ে দিচ্ছে ঈশানী। টেবিলে খাবার সাজাতে সাজাতে মোটামুটি সবাই চলে এলো। জাহিদ চৌধুরী এসে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ল। আয়রা ও ইয়াসিনও এসে বসে পড়ে। সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় আরহানকে একদম ফর্মাল পোশাকে। এসে বাবার পাশের চেয়ারে বসে পড়ে। আরহানকে তৈরি হয়ে নামতে দেখে আয়রা মুখ বাঁকিয়ে বলে, কি ভাইয়া, তুমি বিয়ের দুদিন যেতে না যেতেই ডাক্তারি করতে চলে যাবে? বিয়ের পানিও তো এখনো শুকালো না। ঈশানী কিছু বলল না, মিটিমিটি হাসছে শুধু। জাহিদ চৌধুরী তাল মেলালেন সাথে, আরও তো ঠিকই বলেছে, কয়েকটা দিন ছুটি নিতে পারো তো। আরহান কোনো ভ্রুক্ষেপ করলো না, ভাবলেশীন ভাবে বলল, আমার বিয়ের জন্য পেশেন্টের চিকিৎসা আটকে মারবো নাকি? ঈশানী কেবলই ব্রেড পরোটা রাখতে টেবিলে এসেছিল। ঈশানীকে দেখেই আরহানের মেজাজ খিচিয়ে উঠল। তিরিক্ষি মেজাজে বলল, এই মেয়ে, তোমাকে না বলেছি আজ থেকে কলেজে যেতে? তুমি কলেজের জন্য তৈরি না হয়ে রান্নাঘরে কি করছো? ঈশানীর ভীষণ কষ্ট হলো। সকলের সামনে এভাবে চিল্লিয়ে বকা দেওয়ার কি আছে? সে তো এখনই যেত রেডি হতে। মুখটা ছোট করে ফেললো। ঈশানী মুখে কিছু বলল না। জাহিদ চৌধুরী আরহানকে ধমকে উঠলেন, মেয়েটার সাথে এভাবে কথা বলছো কেন? সুন্দর মতো বুঝিয়ে বললেই তো হতো। ঈশানী গাল ফুলিয়ে উপরে চলে গেল। 15 মিনিট পর নেমে আসে। দেখে প্রায় সবার খাওয়া শেষ। তারা চলে গেছে। আয়রা বসে আছে টেবিলে। ঈশানী আসলে তাকে উদ্দেশ্য করে বলে, দ্রুত খেয়ে নে, ভাইয়া অপেক্ষা করছে বাহিরে। ঈশানী মুখ বাঁকালো, তারপর বলল, উনি দাঁড়িয়ে আছে কেন? আয়রা ফোন টিপতে টিপতে প্রত্যুত্তর করলো, বাবা বলেছে তোকে কলেজে পৌঁছে দিতে, তাই দাঁড়িয়ে আছে। জলদি যা, না হয় আবার ধমক খাবি। ঈশানী ব্রেডে কামড় বসিয়ে বলল, আমি একাই যেতে পারবো, যাব না ওনার সাথে। আয়রা বেশি ঘাটালো না ঈশানীকে। সেও দ্রুত খাবার শেষ করে কাঁধে ব্যাগ নিয়ে ছুটলো। গাড়ি নিয়ে আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখেও পাত্তা দিল না। উল্টো দিকে মুখ দিয়ে ছুটলো গেটের দিকে। অপেক্ষা করছে রিকশার জন্য। আরহান শান্ত হয়ে সব দেখলো। তারপর গাড়ি নিয়ে এগিয়ে গেল ঈশানীর দিকে। ঈশানীর সামনে গাড়ি থামিয়ে জানালার কাছ নামিয়ে বলল, তুমি কি গাড়িতে উঠবে নাকি আমি কোলে করে নিয়ে আসবো? ঈশানী চকিত নয়নে তাকালো। তখনই আবার গাড়ির হর্ন বেজে উঠলো। ঈশানী মুখে কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। ভাগ্যক্রমে সে একটা রিকশাও পেয়ে গেল। দ্রুত সে রিকশায় উঠে গেল। আরহান শুধু তাকিয়ে দেখে গেল। তারপর সে নিজেও হাসপাতালের উদ্দেশ্যে গেল। টিফিন পিরিয়ড চলছে। 5 দিন পর কলেজে এসেছে ঈশানী। এ নিয়ে মিথিলার অভিযোগের শেষ নেই। মিথিলার ভাষ্যমতে ঈশানীকে ছাড়া তার এতিমেতিম দুঃখী দুঃখী লাগে। আর এরকম বাজে অনুভব করানোর জন্য ঈশানীর শাস্তি হওয়া প্রয়োজন, কঠোর শাস্তি। ঈশানীর মিথিলার কথায় কোনো মন নেই। সে ভাবছে এই যে তার জীবনের এমন আমূল পরিবর্তন হলো, এ সম্পর্কে প্রিয় বান্ধবীকে কিছু জানাবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। কিন্তু সম্পর্কটা এখনো যেখানে অনিশ্চিত, সেখানে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করে সকলকে জানিয়ে লাভ কি? তাই সে এ ব্যাপারে কিছু জানালো না মিথিলাকে। এদিকে মিথিলা তখন থেকে বকবক করে যাচ্ছে। ঈশানীর থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়েই সে ঈশানীর বাহু ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, কিরে শুনছিস আমার কথা? ঈশানী সম্বিত ফিরে পেল। মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কি বলছিস বল। মিথিলা ভীষণ হতাশ হলো। তার এই বান্ধবী পরিবর্তন হওয়ার নয়, এমনিই থাকবে নাকি এই মেয়ে? তারপর আবার কিছু একটা মনে পড়তেই দ্বিগুণ উৎসাহিত হয়ে ঈশানীর কাছে ঘেঁষে গেল। তারপর আদর আদর কণ্ঠে বলল, এই ইস্যু শোন, তুই যে এতদিন কলেজ আসিসনি, আমি তো ভীষণ কষ্ট পেয়েছি। তোর কি উচিত না এই কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য আমাকে খুশি করা? ঈশানী কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে চাইল। মেয়েটার মতিগতি তার ঠিক ঠেকছে না। সেভাবেই উল্টো প্রশ্ন করলো, কাহিনী কি? ঝেড়ে কাশ দেখি। মিথিলা এবার একটু লজ্জা পেল। আঙ্গুল দিয়ে ঈশানীর হাতে আঁকিবুকি করতে করতে বলল, আমি ফেসবুকে একটা ছেলের সাথে প্রেম করছি। আজকে আমাকে দেখা করতে ডেকেছে, কিন্তু একা যেতে তো ভয় করছে। তুই চল না আমার সাথে, তুই থাকলে আমি সাহস পাবো। ঈশানী অবাক হলো। সে ছিল না মাত্র 5 দিন, এর মধ্যেই সে প্রেমিক জুটিয়ে ফেলেছে।
ঝাঁঝালো কণ্ঠে বলল ঈশানী। একা একা আমাকে না বলে প্রেমিক জোগাড় করেছো? একা একাই দেখা করে এসো। মিথিলা ঈশানীকে জড়িয়ে ধরে ন্যাকামি করে বলল। আর জানু, রাগ করছিস কেন? তুই তো ছিলি না। তোর একাকিত্ব অনেক অনুভব করছিলাম। তখন ওই ছেলেটা তার কাঁধ মানে অনলাইনে অদৃশ্য কাঁধ বাড়িয়ে দেয় আমার দিকে। আমি সান্ত্বনা নিতে গিয়ে প্রেমে পড়ি। এটা কি আমার দোষ বল? আমার ভোলা ভালা নরম মন পিছলে গেল। তার ওপর ছেলেটা মেডিকেলে পড়ছে, বুঝিসই তো। ঈশানী হেসে ফেলল। এই মেয়েটার সাথে কি রাগ করে থাকা যায়? এমন আদুরে আদুরে কথা বলে মন চায় গাল দুটো টিপে দিক সে। তবু মিছে মিছে রাগ দেখিয়ে বলে, হয়েছে হয়েছে, তোমার ভোলা ভালা নরম মন যাকে তাকে যেখানে সেখানে দেখে ক্রাশ নামক বাঁশ খেয়ে পটাং হয়ে থাকে। এটাই আবার কি হয় কে জানে। মিথিলা নিজেও এটা নিয়ে একটু চিন্তায় থাকলেও প্রকাশ করলো না। ঈশানীকে জোর করে রাজি করালো। দুজন মিলে সিদ্ধান্ত নিল কলেজ ছুটির পর যাবে তারা। একটি বিশাল বহুল ফ্যান্সি রেস্টুরেন্টে বসে আছে ঈশানী আর মিথিলা। তাদের সামনেই বসে আছে মিথিলার ফেসবুকে প্রেম হওয়া 3 দিনের প্রেমিক। লোকটাকে দেখে খারাপ মনে হচ্ছে না, যথেষ্ট ভদ্র সভ্য লাজুক লাগছে। এই যে যেমন এখন মাথা নিচু করে সোজা শটান হয়ে বসে আছে, না কথা বলছে আর না তাকাচ্ছে। এদিকে তার নির্লজ্জ বান্ধবী খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছেলেটাকে, যেন মাথার একটা চুলও বাদ না যায় এমন অবস্থা। ঈশানী একটু ওদের স্পেস দেওয়ার জন্য টেবিল থেকে উঠে গেল। যাওয়ার সময় মিথিলাকে বলে গেল ওয়াশরুমে যাচ্ছে। ঈশানী রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখতে চায়। দেখতে সুন্দর, আকর্ষণীয় আর চমৎকার লাগছে তার। ডেকোরেশনও বেশ অন্যরকম। খুঁটিয়ে খুঁটিয়ে এসবই অবলোকন করছিল সে। তখনই তার চোখ আটকে গেল একটি টেবিলে। টেবিলে দুটো ছেলে মেয়ে বসা। দূর থেকে দেখে ছেলেটাকে তার আরহানের মতো ঠেকলো। সে আর একটু এগিয়ে গেল ভালোভাবে দেখার জন্য। দেখতে পেল ছেলেটা আসলেই আরহান, আর তার সামনে আরহানের হাত ধরে বসে আছে অলিভিয়া। অলিভিয়ার কান্নারত মৃদু আওয়াজ বলা কথা ঈশানীর বুকে আগুন জ্বালিয়ে দিল। সে স্পষ্ট শুনতে পেল অলিভিয়ার হাহাকার। আরহান, আমি তোকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস কর। তোকে অন্য কারোর সাথে দেখা আমার জন্য মরণ সমতুল্য। আমি ভালো নেই, মনে হচ্ছে আমার হৃদয় কেউ কামড়ে খাচ্ছে। ঈশানী আর শুনতে পারল না। কেন তার বুক জ্বলছে সেটাও তার বোধগম্য হলো না। এটা তো স্বাভাবিক বিষয়। অলিভিয়া যথেষ্ট সুন্দরী, প্রতিষ্ঠিত, স্মার্ট রমণী। যে কোনো ছেলেই এমন জীবনসঙ্গী চায়। নিশ্চয়ই আরহানও ভালোবাসে অলিভিয়াকে। বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে ঈশানীকে। ঈশানী শুধুমাত্র আরহানের দায়িত্ব ও দয়া। ঈশানীর ভিতরটা আবার মোচড় দিয়ে উঠল। তার এরকম দমবন্ধ হওয়ার কারণ তার মোটেও ভালো লাগলো না। হয়তো 3 কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তাই তার ভিতরে এত জ্বালাপোড়া করছে। কিন্তু আদৌ কি 3 কবুল বললেই সম্পর্কের পূর্ণতা পায়? 3 কবুল কি পারে দুটো বিচ্ছিন্ন মনকে জোড়া লাগাতে? পারে না তো। উল্টো সে দুজন ভালোবাসার মানুষের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। নিজেকে তার ভীষণ নিকৃষ্ট বাজে মেয়ে লাগছে। এসব ভেবে তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। ঈশানী চট করে মুছে ফেলল। নিজেকে শাসালো কঠিনভাবে। খবরদার ঈশানী, কাঁদবি না। এমনটাই হওয়ার ছিল। তোকে শুধুমাত্র দয়া করে বিয়ে করেছে উনি। চাচুর কথা শুনে তোকে সমাজের মুখ থেকে বাঁচাতে দয়া করেছে। তুই তার সুন্দর ভালোবাসাময় জীবনে বিভীষিকা হয়ে সব শেষ করে দিয়েছিস। এবার সময় এসেছে সেই দয়া ফিরিয়ে দেবার। ঈশানী কোনো রকম মিথিলাকে গিয়ে জানালো তার শরীর খারাপ লাগছে, এখনই বাসায় যেতে চায়। মিথিলাও ঈশানীর শরীর খারাপ দেখে আর দেরি করেনি, তখনই বেরিয়ে পড়ে ওরা। সন্ধ্যার পর আরহান ফিরে এসে দেখে ঈশানী পড়ছে। আরহান ঈশানীকে দেখে সোজা ওয়াশরুমে যায়। তার এখন শাওয়ার নেওয়া জরুরি। কিছুক্ষণ পর ময়না আসে আরহানের জন্য কফি নিয়ে। কফি রেখে সে চলে যায়। ঈশানী তখনও পড়ায় ব্যস্ত। আরহান ওয়াশরুম থেকে বের হয়, কফি দেখতে পায়। চুল ঝাড়তে ঝাড়তে সে ব্যালকনিতে যায়। রাতের আকাশ দেখতে দেখতে কফিটা শেষ করে রুমে এসে দেখে ঈশানী নেই। আরহান ভ্রুযুগল কুঁচকে ফেলে, ভাবে সকালের ধমকটা দেয়া বোধহয় বেশি হয়ে গেছে। বাচ্চা মানুষ এখনো গাল ফুলিয়ে আছে ভেবে কপালে আঙ্গুল ঘষে আনমনে ঠোঁট এলিয়ে হাসে। রাতে শোয়ার সময় ঈশানী আগে এসে শুয়ে পড়েছে। শুধু শুয়ে পড়েনি, ঘুমিয়েও পড়েছে এমন অবস্থা। আরহান কিছু বলার সুযোগও পেল না। সে ল্যাপটপ নিয়ে বসে পড়ল পেন্ডিং কাজগুলো সারতে। আজ মাঝরাতেও ঈশানীর ঘুম ভেঙে গেল।
দেখতে পেল লম্বাটে লোকটা ল্যাপটপে মুখ গুজে কি সব টাইপ করে যাচ্ছে। ঈশানীর খুব বলতে ইচ্ছে করলো, অনেক রাত হয়েছে, আসুন ঘুমিয়ে পড়বেন, কিন্তু বলতে পারল না, সেভাবেই শুয়ে রইল। তার আর ঘুম আসলো না। যতক্ষণ আরহান কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে পড়ল তখন ঈশানী জেগেই ছিল, দেখছিল লম্বাটে সুন্দর করে সুদর্শন পুরুষটাকে। সকালে উঠেও রুমে ঈশানীর দেখা পেল না আরহান। একই রুমে থেকেও মেয়েটা কেমন পালিয়ে বেড়ায়। বাচ্চা একটা মেয়ের কিসের এত অভিমান? একটা ধমকই তো দিয়েছে, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তাতে? আরহানও খানিক রেগে যায়। পরক্ষণেই ভাবে দূরে থাকতে চাইলে থাকুক, সে নিজেও একটু দূরত্ব চাইছিল। তার মনের ভিতর ঘটে যাওয়া অদ্ভুত অনুভূতি নিয়ে সে নিজেও বিভ্রান্তিতে আছে। তার 28 বছরের যুবক জীবনে তার এরকম অদ্ভুত অনুভূতি হয়নি। ঈশানীকে সে আগেও কখনো অন্য নজরে দেখেনি, কিন্তু সবকিছু বদলাতে শুরু করেছে একদম হুট করে। যেন এরকম হুট করে কেন তার এরকম অনুভূতি হচ্ছে এটা নিয়ে সে নিজেও একটু বিচলিত। তার এসব অনুভূতি কি শুধু বাবার দেয়া দায়িত্ব কর্তব্য, নাকি দায়িত্বের আড়ালে সুপ্ত অনুভূতি, সেটা নিয়ে সে নিজেও নিশ্চিত না। এদিকে ঈশানী কলেজের জন্য রেডি হয়ে আজ আগে আগে বেরিয়ে গেছে। জাহিদ চৌধুরী, আরহান দুজনেই নিজেদের কর্মস্থলে চলে গেছে। আয়রা আর ইয়াসিন গতকাল সন্ধ্যায় চলে গেছে। বাসায় আছে শুধু এখন মিনারা বেগম আর ময়না। তারা ঘরের কাজকর্ম রান্নাবান্নায় ব্যস্ত। ঈশানীর এইচএসসি পরীক্ষার রুটিন দিয়েছে। সব মিলিয়ে হাতে সময় আছে আর 10 দিনের মতো। ঈশানী আগে থেকেই পড়াশোনায় ভীষণ মেধাবী এবং মনোযোগী। এবার যেন তার সব ধ্যান জ্ঞান আরো বেশি করে পড়াশোনায় নিবিষ্ট করেছে। তার ছোট মা আর চাচুকে বলেছে পরীক্ষার কয়েকদিন সে নিজের ঘরে থাকতে চায়, কারণ হিসেবে দাঁড় করিয়েছে তার অনেকগুলো বই খাতা, সেগুলো শিফট করা ঝামেলা। আর আরহান নিজেও অনেক রাত পর্যন্ত কাজ করে, তার পড়াশোনায় সমস্যা হবে এবং আরহানেরও কাজে ব্যাঘাত ঘটবে। মিনারা বেগম কিছু না বললেও জাহিদ চৌধুরী রাজি হয়ে গেছেন। লেখাপড়ার ব্যাপারে উনি আবার ভীষণ সিরিয়াস, সেখানে নো কম্প্রোমাইজ। আরহান আজ একটু রাত করে বাড়ি এসেছে। এসে রুমে দেখে ঈশানী নেই। সেরকম আমলের নেয়নি। মেয়েটা তো এমনিতেই পালিয়ে বেড়াচ্ছে দুদিন থেকে। নিজের মতো ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নিচে খাবার খেতে গেছে। সকলে আছে, ঈশানী নেই। সে একবার রান্নাঘরে চাইলো, সেখানেও দেখতে না পেয়ে চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো, ঈশানীকে দেখতে পাচ্ছি না, ও কোথায়, খাবে না? ময়না দাঁত কেলিয়ে বলল, আপামনি তো কোন সুম খাইয়া নিজের ঘরে পড়তে বইছে, হ্যার নাকি পরীক্ষার রুটিন দিছে। আরহান আর কিছু বলল না, নিজের খাওয়াতে মনোনিবেশ করলো। খাওয়া শেষ নিজের রুমে গেল। ঘড়ির কাঁটা 11:30। ঈশানী এখনো রুমে আসেনি। হাসপাতাল থেকে আসার পর ঈশানীর সাথে তার এখনো দেখা হয়নি। এত রাত হয়েছে এখনো এই মেয়ের হদিস নেই। আরহান দরজার সামনে দাঁড়ালো, তারপর গলা উঁচিয়ে ময়নাকে ডেকে বলল, ময়না, আমাকে 1 কাপ কফি দিয়ে যা। একটু পরেই ময়না এলো, হাতে কফির মগ। টেবিলের ওপর রেখে চলে যেতে নিলে আরহান শুধায়, তোর আপামনি কোথায়? ময়না ঘুরে দাঁড়ায়, তারপর উত্তর দেয়, আপামনি হ্যার ঘরে, মনে হয় পড়তাছে। আরহান আবার বলে, গিয়ে বলবি এখন রুমে এসে ঘুমাতে, কালকে যেন আবার পড়ে। ময়না ভ্রু উঁচিয়ে সুর কেটে বলল, ও আল্লাহ ভাইজান, আপনি জানেন না আপামনি কইছে পরীক্ষার কয়দিন হেরার রুমেই থাকবো।